বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপক অধ্যায়টি 3টি পাঠের সমন্বয়ে গঠিত। পাঠ 1-এ আমরা দেখতে পাচ্ছি গৃহ ব্যবস্থাপকের গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকে অনন্য সাধারণ করে তুলতে পারে, আর যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন তিনি হলেন গৃহ ব্যবস্থাপক। পরিবারের মা বাবা উভয়ই এই ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করতে পারেন। গৃহ ব্যবস্থাপনা এমন একটি কাজ যার দ্বারা নাকি গৃহ ব্যবস্থাপক গৃহকে সুন্দরভাবে পরিচালিত করেন। এই গুরু দায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপকের অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলো গুণের অধিকারী হতে হয়। গুণগুলি হচ্ছে বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, অধ্যবসায়, আত্মসংযম, উদ্দীপনা, ব্যক্তিত্ব, সৃজনী শক্তি, অভিযোজ্যতা এবং মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। আমরা এখন একটু দেখে নিব এই গুণগুলো যার ভিতরে থাকবে উনি কি দেখলে পর আমরা বুঝবো যে ওনার মধ্যে এই গুণগুলি আছে। প্রথমে আসো বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করা যাক। একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হয়। ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান স্পৃহা ইত্যাদি তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কোনো সমস্যাকে অনুধাবন করে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এসবই বুদ্ধির উপর নির্ভরশীল। তারপরে আসো উদ্দীপনা। গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হলো উদ্দীপনা। উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজেই সফলতা আসে না। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয় তখন সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টাকেই উৎসাহ ও উদ্দীপনা বলা যেতে পারে। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হতে হয়। তারপরে আসো বিচার বুদ্ধি। সংসারের ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেওয়ার সামর্থ্য যার ভালো, তাকেই বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। জীবনের প্রতি ক্ষেত্রেই একজন গৃহ ব্যবস্থাপকের বিচার বুদ্ধি থাকা প্রয়োজন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নানা রকম জটিলতা দেখা দেওয়াটা স্বাভাবিক। সেসব জটিলতা সমাধান করাও সহজ হয় যদি গৃহ ব্যবস্থাপকের তীক্ষ্ণ বিচার বুদ্ধি ক্ষমতা থাকে। তারপরে আসো ব্যক্তিত্ব। মানুষের চালচলন, কথাবার্তা, আচার আচরণে ও রুচিবোধে ব্যক্তিত্ব প্রকাশ পায়। একজন গৃহ ব্যবস্থাপককে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। গৃহ ব্যবস্থাপকের আচার আচরণ বা আচার ব্যবহার এমন হওয়া উচিত যাতে তিনি পরিবারের সকলের নিকট পছন্দনীয় হতে পারেন। তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় শালীনতা ও পরিমিতিবোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী থাকতে হবে। তারপর আসা যাক সৃজনী শক্তিতে। সৃজনী শক্তি, আমরা তো এখন সবাই সৃজনশীল এটার সাথে পরিচিত, যে নতুন করে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতাকে বলা হয় সৃজনী শক্তি। গৃহ পরিবেশকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুন কিছু সৃষ্টি করতে হয়। সেটি সৃজনশীলতার প্রতীকরূপে সবার নজরে পড়ে। গৃহ ব্যবস্থাপককে এরকম সৃজন শক্তির অধিকারী হতে হয়
যিনি তার কল্পনা শক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনী শক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যে কোনো কাজের পরিকল্পনা করা সহজ হয় এবং কাজের ফলাফল কী হতে পারে সে সম্বন্ধে আন্দাজ করতেও কোনো অসুবিধা হয় না। পূর্ব নির্ধারিত কোনো কাজে যদি পরিবর্তন করতে হয় তাতেও সৃজনী শক্তি প্রয়োগ করে তা সহজে করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গৃহ পরিবর্তনের কারণে নতুন ঘরের আসবাবপত্র নির্বাচন, ক্রয় ও বিন্যাসের ক্ষেত্রে ব্যবস্থাপক তার সৃজনী শক্তি ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। এবার আসো অধ্যবসায়। আমরা জানি অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না, বা আমরা এও জানি কোনো কাজে সফলতা অর্জনের জন্য বারবার চেষ্টা করার নামই হচ্ছে অধ্যবসায়। গৃহ ব্যবস্থাপকের এই গুণের কারণেই যে কোনো কঠিন কাজও সহজেই সম্পন্ন হয়। ধৈর্য, সহিষ্ণুতা ও একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন বিশেষ কোনো নতুন কাজ যদি একবারে সম্পন্ন করা না যায় তাহলে বারবার চেষ্টা করে তা সম্পন্ন করা যায়। গৃহের নানাবিধ কাজের সুষ্ঠু পরিসমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা আবশ্যক। ঘরে শিশুদের পরিচালনা ও তাদের লেখাপড়া করার ক্ষেত্রে অধ্যবসায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপর হচ্ছে অভিযোজ্যতা। পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায়ই আমাদের নানা রকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের থাকা একান্ত প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায়, বাড়িতে কেউ অসুস্থ হলে সময় মতো চিকিৎসার প্রয়োজন হয়। বাড়িতে থাকলে তার বিশেষ যত্ন নিতে হয়, অথবা চিকিৎসকের নির্দেশে হাসপাতালে নিয়ে যেতে হয়। এরকম পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে যাবতীয় কাজ সমাধা করতে হয়। গৃহ ব্যবস্থাপককে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন তিনি যে কোনো পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। তারপর হচ্ছে আত্মসংযম। স্বাভাবিকভাবে জীবন চলার মাঝে পরিবারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাটাই আত্মসংযম। একজন সুগৃহ ব্যবস্থাপক আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন। এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। সর্বশেষে যে গুণটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। মানব চরিত্র সম্পর্কে অধ্যয়ন করার ক্ষমতা গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ। প্রতিটি মানুষই বিভিন্নভাবে একে অন্য থেকে আলাদা। পরিবারের বিভিন্ন ব্যক্তির স্বভাব, আচরণ, পছন্দ অপছন্দ, মেজাজ মর্জি ইত্যাদি এক রকমের হয় না। একজন গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যে কোনো সমস্যা সহজেই মোকাবেলা করতে পারেন। পরিবারের শিশুরা যেমন স্নেহ ভালোবাসা চায়, তেমনি বড়রা চান শ্রদ্ধা ভক্তি। আবার শিশুদের নির্দেশ দিয়ে কাজ করাতে হয়, পক্ষান্তরে বড়দের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। এতে পরিবারের শৃঙ্খলা শান্তি বজায় থাকে। এতক্ষণ পর্যন্ত পাঠ 1-এ 9টি গৃহ ব্যবস্থাপকের 9টি গুণ নিয়ে আলোচনা করা হলো।
উপরোক্ত গুণগুলোর সমন্বয়ে একজন গৃহ ব্যবস্থাপক উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে সবাই মান্য করে এবং তার প্রতি সহযোগী মনোভাব পোষণ করে, ফলে তিনি যে কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল হন। এখন আলোচনা করব পার্ট 2 নিয়ে। সেখানে আছে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। তখন পর্যন্ত যে গুণগুলো নিয়ে আলোচনা করলাম, এই গুণগুলো আমরা দায়িত্ব কর্তব্য পালনের সময় দেখাতে পারবো বা দেখা যাবে যে গুণগুলি গৃহ ব্যবস্থাপকের মধ্যে আছে কিনা। গৃহ ব্যবস্থাপকের নানাবিধ গুণ সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। পরিবারে বিভিন্ন রকম কাজ থাকে। একজন গৃহ ব্যবস্থাপক তার করণীয় কাজগুলো সম্পর্কে সচেতন হয়ে তার গুণাবলীর প্রকাশ ও বিকাশ ঘটাতে পারেন। তার দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তাকে সবসময় সচেষ্ট থাকতে হয়। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যে সামান্য অবহেলার কারণে পারিবারিক জীবনে অনেক বিপর্যয় ঘটতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিবারের ছোটোখাটো কাজ থেকে বড় রকমের বিভিন্ন গুরুদায়িত্ব পালনে ভারও গৃহ ব্যবস্থাপকের উপর ন্যস্ত থাকে। তাকে পরিবারের সার্বিক কাজের দায়িত্বে থাকতে হয়। সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করানো গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। তার সঠিক নির্দেশনা পেলে অন্য সদস্যরাও কাজে আগ্রহী হয়ে ওঠে। পরিবারে গৃহ ব্যবস্থাপকের বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেগুলো হচ্ছে গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা, পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। গৃহে কিভাবে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা যাবে? পারিবারিক কাজগুলো সকল সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া গৃহ ব্যবস্থাপকের অন্যতম দায়িত্বের অন্তর্গত। পরিবারে এমন অনেক কাজ আছে যা গৃহের মধ্যেই সম্পাদিত হয়, যেমন রান্নাবান্নার পরিবেশ সৃষ্টি করা, পরিবেশন করা, ঘরবাড়ি পরিষ্কার করা, পরিপাটি রাখা, কাপড় ধোয়া, ছেলেমেয়েদের লেখাপড়া সাহায্য করা, বয়স্ক বা অসুস্থ ব্যক্তি থাকলে তাদের সেবা করা, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা ইত্যাদি। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে বিভিন্ন সদস্যদের মধ্যে বন্টন করে থাকেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজগুলোর তদারকি করা ও সদস্যদের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। তারপর আসে পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের সকলের সব রকম চাহিদা পূরণের জন্য আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হয়। আয়ের মাধ্যমে পরিবার যে অর্থ উপার্জন করে তার দ্বারাই প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয়। আয়ের ব্যবস্থা নিশ্চিত থাকলে পরিবারে অভাব অভিযোগ থাকে না, ফলে সেখানে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করে। গৃহ ব্যবস্থাপকের এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হয়। আয়কে যথাযথভাবে ব্যবহারের প্রতিও গৃহ ব্যবস্থাপকের যথেষ্ট সচেতন থাকতে হয়। আয় অনুযায়ী ব্যয় করার জন্য তাকে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা, যা বাজেট হিসাবে পরিচিত, তা করতে হয়। পরিবারের সীমিত আয়ের মধ্যে সুষ্ঠু ক্রয় নীতি অনুসরণ করে পরিবারের সব রকম চাহিদা পূরণের ব্যবস্থা করতে হয়। এর পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তার জন্য আয়ের কিছু অংশ সঞ্চয় করে রাখার ব্যবস্থা করাও গৃহ ব্যবস্থাপকের কাজ। আর আমরা জানি গার্হস্থ্য বিজ্ঞানের যে মূল প্রতিপাদ্য বিষয়
তা হচ্ছে আয় ব্যয় সর্বোপরি সঞ্চয়। সেটা গৃহ ব্যবস্থাপকেরই গুরুদায়িত্ব। তার সুষ্ঠুভাবে অর্থ ব্যবস্থাপনার ফলে পরিবারের সকল সদস্যদের মধ্যে ব্যয় করার সদভ্যাস গড়ে ওঠে। তারা মিতব্যয়ী ও সঞ্চয়ী মনোভাব সম্পন্ন হতে পারে। তারপরে আসো পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। পরিবারের বিভিন্ন বয়স ও সম্পর্কের সদস্যরা অবস্থান করে। গৃহ ব্যবস্থাপনার সাথে একাধিক কাজ সম্পৃক্ত থাকে। পরিবারের সকল সদস্যদের মিলিত প্রচেষ্টায় কাজগুলো সম্পন্ন হয়। সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক যদি ভালো হয় তাহলে সেখানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। গৃহ ব্যবস্থাপক নিজে অন্যান্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এছাড়াও অন্য সদস্যরাও যেন একে অন্যকে শ্রদ্ধা করেন, মর্যাদা দেন, সেই বিষয়েও তাকেই সচেতন থাকতে হবে। পরিবারের সদস্যদের প্রয়োজন ও চাহিদার কথা বিবেচনা করে সেগুলো সম্ভাব্য সহজ উপায়ে মেটানোর পদক্ষেপ নিতে হয়। অনেক সময় পরিবারের বয়স্ক ব্যক্তির সাথে নবীনদের মতের অমিল থেকে মনোমালিন্যর সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে প্রবীণ ও নবীনদের প্রকৃতি অনুধাবন করে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের। সকল সদস্যের যুক্তিসঙ্গত চাহিদাগুলো পূরণ করতে পারলে গৃহ ব্যবস্থাপকের সাথে তাদের সম্পর্কের উত্তরোত্তর উন্নতি ঘটতে থাকে। আর পরিবারের সকল সদস্যের সাথে যদি গৃহ ব্যবস্থাপকের সম্পর্ক উন্নতি ঘটতে থাকবে এবং উন্নত পরিবেশ বজায় থাকতে হবে, নতুবা গৃহের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারপরে আসো পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। গৃহ ব্যবস্থাপককে পরিবারের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে। গৃহের সদস্যগণ এবং পণ্য সামগ্রীর নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। গৃহ যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে তার ব্যবস্থাও করতে হবে। বাসস্থানের নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা, পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা ও ময়লা আবর্জনা যথাযথ স্থানে অপসারণ করা, গৃহকে দূষণমুক্ত রাখা ইত্যাদি গৃহের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের। গৃহের সকল সদস্যদের দৈহিক ও মানসিক নিরাপত্তার বিষয়টির প্রতি যত্নবান হতে হবে। বাড়িতে সদস্যরা কোনো দুর্ঘটনায় পড়লে তাকে সাময়িক আরাম দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। বিপজ্জনক দ্রব্য সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার ব্যবস্থা করে তার সুস্থতা নিশ্চিত করতে হবে। পণ্য সামগ্রীর নিরাপত্তার জন্য গৃহে সুষ্ঠু সংরক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। তারপরে আসা যায় পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা। বর্তমান যান্ত্রিক জীবন ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে। পরিবর্তনশীল জগতের সাথে মিল রেখে সন্তানদের মানসিক বিকাশ হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। সেজন্য বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির সুযোগ সুবিধা ইত্যাদি পরিবারের ছেলেমেয়েরা যাতে ভোগ করতে পারে তার যথাযথ ব্যবস্থা করাও গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব।
এছাড়া সদস্যদের অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চাহিদা পূরণে সঠিক পণ্য নির্বাচন ও ব্যবহারের প্রচেষ্টা থাকতে হবে। যেমন ধরা যাক, খাদ্য নির্বাচন সুষম হতে হবে, বস্ত্র নির্বাচন প্রয়োজন ও সামাজিক রীতিনীতি অনুসারে হতে হবে, বাসস্থান স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। এ সকল লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া, যাতে সাধ্যের মধ্যে সদস্যদের চাহিদাগুলো পূরণ হয়। গৃহের সীমিত সম্পদের উপযোগ বা অভাব পূরণের ক্ষমতা বাড়িয়ে কিভাবে প্রয়োজনীয় চাহিদা মেটানো যায়, সে প্রচেষ্টায় গৃহ ব্যবস্থাপককেই নিতে হয়। সর্বশেষ হচ্ছে কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব। কাজের পরিবেশ উন্নত ও আরামদায়ক হলে উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করা সম্ভব হয়। যেমন লেখাপড়া করার জন্য যথেষ্ট আলো বাতাসপূর্ণ এবং কোলাহল মুক্ত একটি স্থানের প্রয়োজন হয়। এছাড়া বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষার প্রয়োজনীয় উপকরণগুলো সঠিকভাবে নির্দিষ্ট স্থানে গোছানো থাকলে সহজেই সেগুলো ব্যবহার করা যায়। এরকম পরিবেশে নির্বিঘ্নে ও আরামদায়ক অবস্থায় লেখাপড়া করা যায়। একইভাবে প্রতিটি কাজ অনুযায়ী কাজের ভালো পরিবেশ বজায় রাখার ব্যাপারে গৃহ ব্যবস্থাপককে দায়িত্ব নিতে হয়। উপরোক্ত কাজের দায়িত্ব পালন ছাড়াও গৃহ ব্যবস্থাপককে পরিবারে আরও অনেক অনুষ্ঠান, উপলক্ষ ও বিভিন্ন ঋতুর সাথে সম্পর্কিত নানাবিধ কর্মকাণ্ডের আয়োজন করতে হয়। আর সেসব কর্মকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি স্তরে গৃহ ব্যবস্থাপককে বিভিন্নমুখী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এখন আমরা আসব সর্বশেষ পাঠ 3। সেখানে আলোচনা করা হবে গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবারের মাধ্যমে পরিবারের সদস্যরা সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা পায় এবং সামাজিকভাবে গড়ে ওঠে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের এবং নিজেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারেন। যেমন সদস্যদেরকে উনি বিভিন্ন যেমন গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, লিও ক্লাব ইত্যাদির সাথে সম্পৃক্ত করে দুর্যোগকালীন আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে পারেন। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের সামাজিক রীতিনীতি শিক্ষা দিয়ে সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে মেলামেশা ও অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করতে পারেন। শিষ্টাচার, আদর্শ মূল্যবোধ শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। পরমত সহিষ্ণুতা, বিপদে ধৈর্য ধারণ, অন্যকে সাহায্য করা, সমাজপ্রীতি শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যদের নৈতিক চরিত্রের অধিকারী করতে পারেন। এতে সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজ রোধ করা সম্ভব তুলতে পারেন। গৃহ ব্যবস্থাপক জাতীয় অনুষ্ঠান, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবারের সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। আর যখন গৃহ ব্যবস্থাপক সদস্যদের সামাজিক রীতিনীতি শিক্ষাদানের মাধ্যমে সামাজিকভাবে গড়ে তুলতে পারবেন, তখন গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব পালন যথাযথ হয়েছে বলে মনে করতে হবে।
তারপরে এখানে অনুশীলনীতে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল একটা প্রশ্ন। আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে এমসিকিউ বা যেটাকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলি সেটাই ওই ক্যাটাগরিতে এটা হবে। এখানে 4টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। এছাড়া অধ্যায়ের ভিতর থেকেও তোমাদেরকে অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, কারণ পরীক্ষাটা বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমেই হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।